লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের সংশয়, রাজ্য জুড়ে তালিকা প্রকাশ নিয়ে সংশয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কমিশন সূত্রে কি খবর? দেখো, সুপ্রিম কোর্টের আদেশে লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা, যেটা প্রায় 94 লক্ষের বেশি ভোটারের নাম যেখানে রয়েছে, সেই তালিকা বুথ এবং বিধানসভা ভিত্তিক প্রকাশ করা, যেটা পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে জানানোর কথা সুপ্রিম কোর্টের আদেশে। সেই তালিকা 24 তারিখেই প্রকাশ হবে। সকাল 10টাতে অফিস খোলা মাত্রই অফিস আওয়ার্স হবে, এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না। এর কারণ নির্বাচন কমিশন তাদের একটি সফটওয়্যারের মাধ্যমে এই তালিকাটি প্রস্তুত হচ্ছে এবং সেখানে বুথ ধরে ধরে এবং একই সঙ্গে বিধানসভা এবং বুথ এই দুটি ধরে যে তালিকা, সেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো দিন তালিকা প্রকাশ পেতে পারে, তবে কালকেই প্রকাশ পাবে, অন্তত সকাল 10টাতেই বেরিয়ে গেল, এরকমটা হওয়ার সুযোগ কম। সেক্ষেত্রে হয়তো বা কিছুটা সময় লাগতে পারে, একদিন দুদিন সেক্ষেত্রে সময় লাগতে পারে। তবে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো সময় যদি দিল্লি থেকে যে সফটওয়্যারে কাজ হচ্ছে সেটা এসে পৌঁছয় তালিকা, সেটা সঙ্গে সঙ্গেই 296 বিধানসভা ক্ষেত্রে সেটা প্রিন্ট আউট করে প্রকাশ করে দেওয়া হবে, কোনো রকম সময় নষ্ট না করে। আপ্রাণ চেষ্টা চলছে কমিশনের তরফে যাতে কালকে অন্তত সন্ধ্যে পর্যন্ত প্রকাশ করা যায়। যদি সেটা না করা যায় সেক্ষেত্রে হয়তো একটা দিন অতিরিক্ত লাগতে পারে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ অর্ণব। আত্মহত্যা বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের। পরিযায়ী নির্যাতনের কোনো প্রমাণ মেলেনি। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা আলাউদ্দিন শেখের। রিপোর্ট দিয়ে জানালো বিশেষ তদন্তকারী দল। তদন্তে একাধিক শ্রমিক ও আইওর বয়ান রেকর্ড। বয়ানে ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরো ডিটেল জানাবে প্রণব রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রণব, দেখো, কয়েকদিন আগে বেলডাঙ্গার যে মৃত যে পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ, তার মৃতদেহ নিয়ে এসে রীতিমতন ভাবে জাতীয় সড়ক অবরোধ করে এবং ট্রেন অবরোধ করে হুলুস তুলুস কাণ্ড বেঁধে যায় এবং সেই ঘটনায় পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচার করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আন্দোলন হয় বেলডাঙ্গাতে। কিন্তু যে ময়নাতদন্ত রিপোর্ট দেখা যাচ্ছে, সেই রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে তার দেহে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং প্লেন সুসাইড করেছে। এবং পরিবারের পক্ষ থেকেও কিন্তু পালামোতে, ঝাড়খণ্ডের পালামো, সেখানে তার আত্মীয় রয়েছেন, তারাও কিন্তু স্বীকার করেছেন, পুলিশের কাছে বয়ান দিয়েছেন যে কয়েকদিন ধরেই কিন্তু সে মানসিক ভাবে ভেঙে পড়েছিল, কারণ তার প্রচুর পরিমাণে ধার দেনা হয়ে গিয়েছিল, টাকা পয়সা ধার দেনা সংক্রান্ত, এবং সেই নিয়ে কিন্তু সে মানসিক অবসাদে কিন্তু ভুগছিল এবং তারই যে কিন্তু আত্মহত্যা করেছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকেও সেখানে বলা হয়েছে, আত্মীয়রা দাবি করেছেন। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বেলডাঙ্গার গত শুক্রবার এবং শনিবার রীতিমতন ভাবে উত্তপ্ত হয়ে ওঠে বাস, জাতীয় সড়ক এবং তোমার ট্রেন। দীর্ঘক্ষণ আটকে পড়ে মানুষ, রীতিমতো হয়রানির সৃষ্টি হয় এবং এরপরে কিন্তু এই ময়না তদন্তের রিপোর্ট সামনে আসায় যথেষ্টভাবে স্বস্তিতে বলা যেতে পারে জেলা পুলিশ। বেশ, নজর রাখবো পরের খবরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দিল্লি চলোর ডাক। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লি চলোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, রেড রোডের সুভাষ স্মরণ। শুক্রবার সেই মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। সুভাষচন্দ্র বোসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানান সুভাষজিরা মরে না। যারা বীরপুরুষ হয়, যারা মহামানব হয়, তারা চিরকাল আমাদের হৃদয়ে বিরাজ করে। তাদের দিক নির্দেশের কথা বলেই বলছি, আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে।
নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, বাবা সাহেব আম্বেদকারই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, ভাষার প্রতি অসম্মান। বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, সম্প্রীতি রক্ষা করব, সংহতি রক্ষা করব, ভাষার অস্মিতা রক্ষা করব, মানুষের সম্মান রক্ষা করব। সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এদিন সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, অনেক আগেই রাজ্যের সমস্ত ফাইল প্রকাশ্যে আনা হয়েছে। ভারত সরকারের কাছে আবার আবেদন, নেতাজি সম্পর্কিত সব তথ্য ডিক্লাসিফাই করার জন্য। নিউজ 18 বাংলা। 129তম জন্ম জয়ন্তীতে নেতাজি স্মরণ প্রধানমন্ত্রীর। মোদী লিখেছেন, সুভাষচন্দ্র বোস সময় সময় তাকে উদ্বুদ্ধ করেছেন। নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস ঘোষণা থেকে ইন্ডিয়া গেটের সামনে মূর্তি স্থাপন, সুভাষ বন্দনায় কেন্দ্রের উদ্যোগের কথাও উল্লেখ এক্সপোস্টে। এই প্রসঙ্গে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন 2009 সালে গ্রাম বিশ্বগ্রাম প্রকল্পের সূচনার কথা লিখেছেন সোশ্যাল মিডিয়ায়। নেতাজির জন্ম জয়ন্তীতে গুজরাতের হরিপুরা থেকে প্রকল্পের সূচনা হয়। आजादी के बाद अंडमान निकोबार द्वीप समूह के गौरवशाली इतिहास को सहेजा जाना चाहिए था, लेकिन उस दौर में सत्ता में पहुंचे लोगों के भीतर एक असुरक्षा की भावना थी। वो आजादी का श्रेय केवल एक परिवार तक सीमित रखना चाहते थे। अंडमान निकोबार को भी गुलामी की पहचान से जुड़ा रहने दिया गया। हमने इतिहास के इस अन्याय को खत्म किया। पोर्ट ब्लेयर आज श्री विजयपुरम बन चुका है। ये नया नाम नेताजी की विजय की याद दिलाती है। दूसरे अन्य द्वीपों के नाम भी स्वराज द्वीप, शहीद द्वीप और सुभाष द्वीप रखे गए। नेताजी के इस विजन से आज की पीढ़ी को परिचित कराना हम सभी का दायित्व है और मुझे खुशी है कि हमारी सरकार इस दायित्व को बखूबी निभा रही है। হাওড়া গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার। এই ট্রেনের খাবারে নেই কোনো আমিষ পদ, শুধুই নিরামিষ। আর এ নিয়ে ভোটের বঙ্গে জোর বিতর্ক তৈরি হয়েছে। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার গত শনিবার হাওড়া গুয়াহাটি রুটে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। सुनने में आया था कि जब आसाम से ट्रेन हावड़ा जाएगी तो हमें आसाम का खाना मिलेगा। বৃহস্পতিবার অসমের কামাখ্যা থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয় প্রথম ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ট্রেন হাওড়া থেকে। বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরুতেই বিতর্ক, কারণ এই ট্রেনের মেনুতে নেই কোনো আমিষ পদ, সবই নিরামিষ। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনের খাবারের তালিকায় বাসন্তী পোলাও, ভেজ পোলাও, পিস পোলাও, রুটি, ছানার ডালনা, লাবড়া, ধোকার ডালনা, আলু ফুলকপি ভাজা, ঝুরি আলু ভাজা, ভাজা মুগ ডাল, ছোলার ডাল, মিক্স ডাল, সন্দেশ, কালো জাম এবং রসগোল্লা। গুয়াহাটির কামাখ্যা থেকে হাওড়ামুখী ট্রেনের মেনুতে জোহা রাইস, জিরা পোলাও, রুটি, মটর পনির, লাবড়া, মিক্সড ভেজিটেবল, আলু বিনস ভাজা, আলু ঢ্যাঁড়স ভাজা, আলু পনির, মতিমোহর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, নারকেল বরফি, লালমোহন এবং রসগোল্লা। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি নন ভেজ খেতেই পারি।
এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। আমার মতে তো দুটো অপশন থাকাই বেটার। কেউ কেউ বলছে কামাখ্যা মন্দিরে যাচ্ছি তাই বলে খাচ্ছি, কিন্তু অন্য অন্য ট্রেনও তো কামাখ্যাতে যাচ্ছে, তো তখন তো সেরকম ভাবে দেখা হয় না যে ভেজ হবে না নন ভেজ। जो ऑप्शंस आज की डेट में जो दिए गए हैं वो वेजिटेरियन ऑप्शंस ही हैं, बट अगर फीडबैक जो भी आता है उसके बेसिस पे रेलवे अपना जो भी है निर्णय लेगी, लेकिन आज की डेट में वेजिटेरियन ऑप्शंस ही अवेलेबल। जो सिस्टम इसको तय करता है वो हम लोगों के यहाँ पर तय नहीं होता है, जहाँ पर वो तय किया जाता है वो लोग उसको आगे उसको देखेंगे। 5 दाल नहीं मिला, बताइए, सब्जी खराब। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী এসব প্রিমিয়াম ট্রেনে কিন্তু আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবারে দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল, সেখানে কার্টুনে কটাক্ষ। কেন নিরামিষ? নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে। যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন। আরে মাছে ভাতে বাঙালি, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, এটা তো হতে পারে না। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। সামনে বাংলায় ভোট, এই পরিস্থিতিতে বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত বলে সুর চড়াচ্ছে তৃণমূল। এতে কি চাপে বঙ্গ বিজেপি? তৃণমূল কংগ্রেস টুইট করে বলছে বন্দে ভারতে কেন আমিষ দেওয়া হবে না, বাঙালি কি মাছ খাবে না? এটা যুক্তিসঙ্গত দাবি। সব জিনিসের বিরোধিতা করলে চলবে না। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ট্রেনে খাবারের বিষয়টি রেল দেখে না। প্রিমিয়াম ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা দেখে আইআরসিটিসি। তারা যে মেনু ঠিক করেছে সেটাই পরিবেশন করা হয়। আইআরসিটিসির দাবি, স্থানীয় খাবারে জোর দেওয়া হচ্ছে। রেল বোর্ড যা সিদ্ধান্ত নিয়েছে তাই পরিবেশন করা হচ্ছে। তাহলে দায়টা কার? এ নিয়ে একদিকে চলছে বল ঠেলাঠেলি, আরেকদিকে গরম রাজনীতি। নিউজ 18 বাংলা। ভারতের আর্থিক বৃদ্ধিতে সবথেকে বড় বাধা দূষণ। শুল্কের চাপের থেকেও দূষণের ধাক্কা বেশি। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে এভাবেই ভারতকে সতর্ক বার্তা দিলেন গীতা গোপীনাথ, যিনি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা, যা এখন ভারতীয় অর্থনীতির কাছে বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও দেশ কি গতিতে এগোচ্ছে, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সেটা বোঝানোর চেষ্টা করছে ভারত। এরই মাঝে আসরে গীতা গোপীনাথ, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ গীতা। গীতা গোপীনাথের মতে, ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় বাধা দূষণ। শুল্কের সমস্যা আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু পরিবেশ দূষণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে তা গভীর এবং দীর্ঘমেয়াদী। ভারতের আর্থিক বৃদ্ধিতে দূষণের ধাক্কা শুল্কের প্রভাবকেও ছাপিয়ে যাচ্ছে। Pollution is a challenge in India, and if you look at the impact of pollution on the Indian economy, it is far more consequential than any impact of any tariffs that have been put on India so far. হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক গীতা গোপীনাথের মতে, দূষণের জেরে শুধু পরিবেশকে মূল্য চোকাতে হয় না, দেশের আর্থিক বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং নাগরিকদের স্বাস্থ্যেও প্রভাব পড়ে। দূষণ কর্মীদের উৎপাদনশীলতা কমায়, চিকিৎসার খরচ বাড়ায়, আর্থিক কর্মকাণ্ডের গতি স্লথ করে, যা দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে আর্থিক বৃদ্ধিকে টেনে নামায়। ভারতের দূষণ যে কোন পর্যায়ে পৌঁছেছে পরিসংখ্যান দিয়ে তা তুলে ধরেন গীতা। বলেন, 2022 সালে করা বিশ্ব ব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী
দূষণের জেরে প্রতি বছর ভারতে প্রায় 1,70,00,000 মানুষ মারা যান, যা ভারতে মোট মৃত্যুর প্রায় 18%। I think even from any international investor's perspective who's thinking of coming in and putting up a shop in India, if you have to live there and you have the environment is not of the kind that you feel that, okay, this is going to be consequential for your health, it holds you back. And obviously, not to say, but all the Indians that are living in this kind of pollution. So addressing that on a war footing is critical. I mean, this has to be a top mission for India. ভারতে দূষণের প্রায় মুখ হয়ে উঠেছে নয়াদিল্লি। দিল্লির দিলে দূষণের বিষ। এর জন্য এখন বিজেপির দিকে আঙুল তোলে বিরোধীরা, কারণ তাদের যুক্তি কেন্দ্র, রাজ্য এবং দিল্লি পুরসভা সব জায়গাতেই তো ক্ষমতায় বিজেপি, তাদের তো দায় নিতেই হবে, যা মানতে নারাজ পদ্ম শিবির। দূষণ নিয়ে এভাবেই ভারতে চলে তরজা। এবার সেই দূষণ ইস্যু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো আন্তর্জাতিক মঞ্চে উঠে এলো। গীতা গোপীনাথের মতো অর্থনীতিবিদ সতর্ক করে দিলেন ভারতকে। বাজার অর্থনীতির সাথে পরিবেশ কিন্তু একটা ভীষণ একটা ইন্টারকানেক্টেড বিষয়। এটার পুনর্মূল্যায়ন বারবার করতে হবে। আমরা হয়তো ভাবতে পারি এটা প্রাথমিকভাবে অনেকটা বেশি খরচা, কিন্তু এই বিনিয়োগটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু অর্থনীতিভাবে অনেক বেশি চাঙ্গা রাখবে। নিউজ 18 বাংলা। ভারী তুষারপাত কাশ্মীরে, আর এর জেরেই স্থগিত রাখা হলো বৈষ্ণোদেবী যাত্রা। শুক্রবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তনের পরই বৈষ্ণোদেবী যাত্রা স্থগিতের সিদ্ধান্ত। এদিকে প্রায় 3 মাস পর জম্মুর ডোডায় তুষারপাত। রাত থেকেই ডোডায় শুরু হয় তুষারপাত। যে ছবি এই মুহূর্তে দেখছেন জম্মুর ডোডায়, সেখানেও তুষারপাত হয়েছে কেদারনাথে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বরফে ঢেকেছে কেদারনাথ মন্দির। ভারী তুষারপাত কাশ্মীরে এবং কেদারনাথের ছবি এই মুহূর্তে দেখছেন, সেখানেও কিন্তু তুষারপাত।